হ্যালো গাইজ, আজ তোমাদের সামনে আমি সিবিএসসি বোর্ডের ক্লাস 9-এর রবার্ট ফ্রস্টের লেখা একটা বিখ্যাত কবিতা এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ কবিতা, যেটা শুধুমাত্র যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট তাদের জন্যই নয়, যারা বর্তমান জীবনে এবং আমাদের ডেইলি লাইফের জন্য এটা একটা মেসেজ এবং কম বেশি এটা সবাই আমরা ফেস করি। সেরকম একটা বিখ্যাত কবিতা এবং একটা সুন্দর কবিতা আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এই কবিতাটা সবারই শোনা উচিত, সবারই পড়া উচিত এবং একটা সুন্দর কবিতা, যেটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের মানে পার্সোনাল লাইফে সবারই ক্ষেত্রেই এটা খুব কাজে লাগে। দ্য রোড নট টেকেন। তো এই কবিতাটা, এই রোড নট টেকেন, এটা একটা ন্যারেটিভ পোয়েম এবং রবার্ট ফ্রস্ট এই কবিতাটা প্রথম পাবলিশ করেছিলেন আগস্ট মাসের 1915 সালে। আটলান্টিক মান্থলি বলে আমেরিকায় একটা জার্নাল প্রকাশ হয় সেখানে। পরবর্তী ক্ষেত্রে এটা আবার ফার্স্ট পোয়েম পাবলিশ হয় 1916 সালে পোয়েট্রি কালেকশন মাউন্টেন ইন্টারভালে। তো এটা সেন্ট্রাল যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে একটা মানে মানুষ কখনো কখনো কোনো একটা পথ বাছতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে, ডাউট হয়ে পড়ে যে কোন পথটা নেব। হয়তো একটা পথে বেছে এগিয়ে গিয়েও মানুষের মনে হয় যে এই পথটা নিলাম, আগের পথটা হয়তো বেটার হতে পারতো বা আরো সুন্দর হতে পারতো, এরকম অনেক মনে হয় যে আরো ইজি হতে পারতো। তো তখন মানুষ কি হয়, মানুষ একটা ডাউট ফিল করে এবং একটা অনুশোচনা করে। তো প্র্যাকটিক্যাল জীবনে আমাদের লাইফের এরকম অনেক ঘটনা আছে যেগুলোতে আমরা কি করি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এরকম অনেক ডাউট আমাদের আসে। তো সেই ডাউট নিয়ে একটা ডাউটের একটা জায়গা থেকেই এই কবিতাটা লেখা। তো এটা হচ্ছে কি, এটা একটা তোমাদেরকে বললাম যে একটা ন্যারেটিভ পোয়েম এবং এর রাইম স্কিমটা হচ্ছে এ বি এ এ বি, মানে ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড আর ফোর্থ লাইনের মিল আছে, আর সেকেন্ড লাইনের সঙ্গে ফিফথ লাইনের মিল আছে। এটা একটা 20 লাইন্সের পোয়েম এবং এর মিটারটা হচ্ছে ইররেগুলার আইএমবিক টেট্রামিটার, এটা তোমরা মনে রাখবে। আর যেটা ব্যাপার হচ্ছে যে ফ্রস্ট, এই রবার্ট ফ্রস্ট, তিনি 1912 সাল থেকে 1915 সাল অবধি তিনি ইংল্যান্ডে কাটিয়েছিলেন এবং ওখানে অনেক পরিচিতির মধ্যে এডওয়ার্ড থমাস, যিনি একজন রাইটার ছিলেন, তার সঙ্গে লেখকের পরিচিতি এবং পরে অনেক ঘনিষ্ঠতা হয়ে যায়। আর এই এডওয়ার্ড থমাস আর রবার্ট ফ্রস্ট এই দুজন মিলে তারা অনেক ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাওয়ার ফলে তারা জীবনের অনেকটা সময় তারা একসঙ্গে কাটিয়েছেন এবং নানা পথ তারা একসঙ্গে হেঁটেছেন। এরকম একদিন হাঁটতে হাঁটতে তারা এমন একটা রাস্তায় চলে আসে যে রাস্তাটা দুভাগে বিভক্ত হয়ে যায় এবং দুভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর থমাস সিদ্ধান্ত নিতে পারে না যে কোন রোডটা সে গ্রহণ করবে এবং এর ফলে সে অনুশোচনা করে যে একটা রোড গ্রহণ করার পর তার মনে হয় যে এই রোডটা নিলাম, আগের রোডটা যদি আর একটু বেটার হতে পারতো বা ভালো হতে পারতো, ওটা কেন নিলাম না, এরকম বারবার অনুশোচনা হয় এবং সে বারবার এটা এক্সপ্রেস করে। এই অনুশোচনা থেকে রবার্ট ফ্রস্ট তিনি যখন নিউ হ্যাম্পশায়ারে ফিরে আসেন 1915 সালে, তখন তিনি থমাসকে একটা অ্যাডভান্স কপি লেখেন। তা অ্যাডভান্স কপিরই এই কবিতাটা হচ্ছে দ্য রোড নট টেকেন, যে কবিতাটা থমাস একটা সিরিয়াসলি কবিতার মতো করে নিয়েছিল এবং ব্যক্তিগতভাবেও তিনি এটাকে খুব সিরিয়াসলি নেন এবং এটা একটা সিগনিফিকেন্ট, এটা একটা ডিসিশনও ছিল। কোথায়, যে ওয়ার্ল্ড ওয়ারে এনলিস্ট হওয়ার ক্ষেত্রে এবং পরবর্তী ক্ষেত্রে থমাস ব্যাটেল অফ আর্স এই যুদ্ধে তিনি মারা যান, মানে তারই 2 বছর পর, ওয়ার্ল্ড ওয়ারের 2 বছর পর ব্যাটেল অফ আর্স হয়েছিল। তার এটা একটা যুদ্ধক্ষেত্রে একটা পটভূমিও এখানে লুকিয়ে আছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় এই কবিতা একটা মানে এই কবিতাটা একটা ফার্স্ট ওয়ার্ল্ডের সঙ্গে একটা অন্যরকমভাবে পটভূমিক্যালি মানে কানেক্টেড আছে। আর আরেকটা কথা যেটা এটা বললাম যে 4 স্ট্যাঞ্জা আছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জাই 5টা করে লাইন আছে। রাইম স্কিমটা এ বি এ এ বি, এটা তোমরা মনে রাখবে। আর আইএমবিক টেট্রামিটার এটা লেখা হয়েছে। প্রতিটা লাইনে 4 টু সিলেবল ফিট আছে। এবং আরেকটা কথা যেটা, যে এই রোড নট টেকেন এটা যে শুরু হয়েছে একটা ফটোগ্রাফিক একটা ডিপিকশন দিয়ে এবং কবি এখানে শুরুতেই বলছেন যে ইয়েলো উডস, এরকমভাবে শুরু করেছেন এবং এখানে অনেক মানে একটা সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট এবং রিডারের ক্ষেত্রে যে একটা চুজের ক্ষেত্রে যে একটা ডাউট, এগুলো এখানে দেখানো হয়েছে খুব স্ট্রিক্টলি। আর
এই কবিতাটা লেখক মেনলি তার বন্ধু এডওয়ার্ড থমাসকে উদ্দেশ্য করে লিখেছিলেন এবং তিনি দেখেছিলেন যে থমাস তার ডিসিশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তিনি ডাউট ফিল করতেন, যে প্রথম যে ডিসিশনটা নিয়েছেন সেটার থেকে তিনি মনে করতেন যে যেটা নেননি, যেটা গ্রহণ করেননি, সেটা বেটার হতে পারত। এই জায়গা থেকে তিনি লিখেছিলেন এবং থমাসও এই কবিতাটাকে খুব সিরিয়াসলি নিয়েছিলেন। তাই এটা স্যার থমাসকে উদ্দেশ্য করেই কবি রবার্ট ফ্রস্ট এই কবিতাটা লিখেছেন। তো চলো এই কবিতাটা শুরু করার আগে তোমাদেরকে এই কবিতায় দেখো একটা কবি পরিচিতি দেওয়া আছে খুব সুন্দর করে। তো সেই টেক্সটে তোমাদেরকে ওই কবি পরিচিতিটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাবো। তা অ্যাবাউট দ্য পোয়েট বলে দেখো যে সেকশনটা আছে, সেখানে দেখো খুব সুন্দর করে কবি পরিচিতি দেওয়া আছে। তো সেটাতে কি দেওয়া আছে দেখো, রবার্ট ফ্রস্ট যিনি 1874-এ জন্মগ্রহণ করেছিলেন এবং 1963 সালে তিনি মারা যান, মানে একজন 20th সেঞ্চুরি রাইটার বলে আমরা ওনাকে কনসিডার করি। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? সান ফ্রান্সিসকোতে। এবং ফ্রস্ট স্পেন্ড করেছিলেন মোস্ট অফ হিজ অ্যাডাল্ট লাইফ, তার অ্যাডাল্ট লাইফটা তিনি কোথায় স্পেন্ড করেছিলেন? ইন রুরাল নিউ ইংল্যান্ড, অ্যান্ড হিজ আইকনিক ল্যাঙ্গুয়েজেস and emphasizes on individualism in his poetry reflect the region. কি করছে যে তিনি এই রুরাল নিউ ইংল্যান্ডে তিনি তার অ্যাডাল্ট লাইফটা তিনি স্পেন্ড করেছিলেন বেশিরভাগ সময়টাই, এবং তার যে আইকনিক ল্যাঙ্গুয়েজ এবং এমফেসাইজ করছে কিসের উপর? ইন্ডিভিজুয়ালিজম, একটা ব্যক্তি সত্তার উপর। এবং এই কবিতায় তার এই ইন্ডিভিজুয়ালিজমের উপরেই রিফ্লেক্ট করে তার এই কবিতাটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার আইকনিক যে ল্যাঙ্গুয়েজের ওপর এবং সেই দিকটাই ফোকাস করছে। হি অ্যাটেন্ডেড ডার্টমাউথ অ্যান্ড হার্ভার্ড বাট নেভার আর্নড এ ডিগ্রি। তিনি ডার্টমাউথ এবং হার্ভার্ডে তিনি গেলেও তিনি সেখান থেকে কোনো ডিগ্রি কোনোদিনই অর্জন করেননি। অ্যাজ এ ইয়াং ম্যান, এবং একজন যুবক মানুষ হিসাবে, উইথ এ গ্রোয়িং ফ্যামিলি, হি অ্যাটেম্পটেড টু রাইট পোয়েট্রি while working on a farm and teaching in a school. তিনি একটা গ্রোয়িং ফ্যামিলিতে তিনি বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এবং ইয়াং ম্যান হিসাবে তিনি চেষ্টা করেছিলেন কি? কবিতা লিখতে, যখন তিনি কোনো একটা ফার্মে কাজ করছিলেন এবং একটা স্কুলে পড়াচ্ছিলেন। আমেরিকান এডিটর্স রিজেক্টেড হিজ সাবমিটেড পোয়েমস। তিনি যে সমস্ত কবিতাগুলো লিখে সাবমিট করেছিলেন পাবলিশার্সদের কাছে, আমেরিকানরা সেই সময় আমেরিকান এডিটররা তার কবিতাগুলোকে রিজেক্ট করে দিয়েছিলেন, তারা সেটাকে অ্যাকসেপ্ট করেননি। উইথ কনসিডারেবল প্লাক ফ্রস্ট মুভড হিজ ফ্যামিলি টু ইংল্যান্ড ইন 1912 অ্যান্ড দ্য ফলোয়িং ইয়ার, এবং 1912 সালে তারা মুভ করে যায় তার ফ্যামিলি বিবেচনার সঙ্গে 1912 সালে ইংল্যান্ডে। এবং এই ইংল্যান্ডে মুভ করে যাওয়ার পরে ফলোয়িং ইয়ারে এ লন্ডন পাবলিশার ব্রট আউট হিজ ফার্স্ট বুক। তার একটা লন্ডন পাবলিশার তার প্রথম বইটা তিনি পাবলিশ করেছিলেন। আফটার পাবলিশিং এ সেকেন্ড বুক, এবং দ্বিতীয় বইটা তার পাবলিশ হওয়ার পর, ফ্রস্ট রিটার্ন টু আমেরিকা ডিটারমাইন্ড টু উইন এ রেপুটেশন ইন হিজ ওন কান্ট্রি। তিনি আবার ইংল্যান্ডে থেকে আমেরিকাতে ফিরে আসেন এবং এটা বিবেচনা করেন যে তিনি তার খ্যাতিটা তার নিজের দেশে তিনি অর্জন করতে পারবেন, এবং যেহেতু তিনি ওইখানে ইংল্যান্ডে একটা রেপুটেশন অর্জন করেছেন, হুইচ হি গ্র্যাজুয়ালি অ্যাচিভড, এবং যেটা সে আস্তে আস্তে ধীরে ধীরে তার দেশেও তিনি অ্যাচিভ করেছিলেন। হি বিকাম ওয়ান অফ দ্য কান্ট্রিজ বেস্ট লাভড পোয়েটস। ওই তার দেশের যারা বেস্ট লাভড পোয়েট ছিল, সব থেকে ভালোবাসার কবি ছিল, তাদের মধ্যে একজন ছিলেন এই রবার্ট ফ্রস্ট। এবং unlike his contemporaries, Frost chose not to experiment with the new verse forms but to enjoy traditional patterns. এবং তার যে অন্যান্য যারা ছিল, তিনি কি করেছিলেন? তার সমসাময়িকদের মতো তিনি নন যে ফ্রস্ট এইরকম কোনো এক্সপেরিমেন্ট করেননি যে কোনো নতুন ভার্স ফর্ম তিনি তৈরি করবেন, তিনি সৃষ্টি করবেন। তো তার সমসাময়িকদের জায়গাটাকে ছেড়ে তিনি কি করেছিলেন? তিনি
যেটা করেছিলেন সেটা হচ্ছে তার যে ট্রেডিশনাল ভার্স ফর্ম ছিল, মানে তার ওইখানে যে ট্রেডিশনাল প্যাটার্ন ছিল সেটাতেই তিনি নিজেকে নিযুক্ত করেছিলেন। অর অ্যাজ ই সেড, অথবা তিনি যেভাবে বলতেন, হি চুজ দ্য ওল্ড ফ্যাশনড ওয়ে টু বি নিউ। তিনি এটাই পছন্দ করতেন যে পুরনো যে পদ্ধতি সেটাকেই নতুন করে তুলে ধরার। মানে একটা কথা আছে যে নূতনের ঢালাই পুরাতনের ছাঁচে, তো সেই কথাটাই তিনি বিশ্বাস করতেন যে পুরাতনের ফ্যাশনটাকে দিয়েই নূতনত্বের চাদরে তুলে ধরাটাই তার মনে হয়েছিল যে বেটার। Despite the surface cheerfulness and descriptive accuracy of his poems, he often presents a dark, sober vision of life, and there is a defined, thoughtful quality to his work which makes it unique. তিনি এটা সত্ত্বেও মানে তার প্যারালালি একটা আনন্দ, তার ডেসক্রিপটিভ একটা অ্যাকুরেসি তার কবিতার মধ্যে যে ছিল, এটা সত্ত্বেও তিনি প্রায়ই প্রেজেন্ট করতেন কি, মানে আনন্দমূলক একটা বর্ণনা তার কবিতায় থাকার পাশাপাশি তিনি আরও কি প্রেজেন্ট করতেন, জীবনের একটা ডার্ক লাইফ, একটা সোবার লাইফ, মানে সোবার ভিশন অফ লাইফ, এই জিনিসগুলো তিনি প্রকাশনা করতেন, মানে তুলে ধরতেন। এবং এখানে একটা খুব তার থটফুল কোয়ালিটি, তার কাজের মধ্যে যে একটা থটফুল কোয়ালিটি, একটা চিন্তামূলক একটা যে গুণ, চিন্তামূলক একটা ভাবনা, পাঠককে ভাবিয়ে তোলার জায়গা, জীবনের ছোট বড় ঘটনাগুলোকে খুব সহজ সরলভাবে তুলে ধরার জায়গা, তিনি নিজেকে ইউনিকভাবে প্রেজেন্ট করেছেন এই কবিতায়। তো এই হলো কবি পরিচিতি এবং কবিতার ব্যাকগ্রাউন্ড। তোমাদেরকে তো বললাম যে থমাসের ওপর বেস করেই তিনি এই কবিতাটা লিখেছিলেন, যেটা 1915 সাল সেই সময়কালে। এবং এই কবিতাটা ব্যাকগ্রাউন্ডটা হলো এটাই। এবার তোমাদেরকে আমি কবিতাটা পড়ে শোনাবো। তো এবার কবিতাটা চলো আমরা একবার দেখে নিই যে কবিতাটা কি আছে। তো চলো শুরু করা যাক কবিতাটা, দ্য রোড নট টেকেন। প্রথম স্ট্যাঞ্জা দেখো কি বলছে, টু রোডস ডাইভার্জড ইন এ ইয়েলো উড অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ and be one traveler long I stood and looked down one as far as I could to where it bent in the undergrowth. কি বলছে, টু রোডস ডাইভার্জ মানে আলাদা হয়ে গেছে, দুভাগে ভাগ হয়ে গেছে। ইন এ ইয়েলো উড, উড এখানে বনকে বলেছে, এবং ইয়েলো উড কথাটা হলুদ বন কেন বলেছে, কারণ কবি যে সময়ের কথা বলেছেন সেটা হচ্ছে স্প্রিং টাইম, আর স্প্রিং টাইমে কি হয়, পাতা ঝরার মরশুম, তাই পাতা ঝরে যাওয়ার আগে পাতাগুলো ফ্যাকাশে এবং হলদে হয়ে যায়। তো সেই জন্য বনের যে ডেসিডিউয়াস ফরেস্ট একটা, সেখানে কি হয়েছে, পাতা ঝরার মরশুম এসেছে এবং অনেক পাতা পড়েছে এবং বাকি যে পাতাগুলো আছে সেরকম বনটাকে তাই ওই হলুদ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে পাতাগুলো, তাই বনটাকে হলুদ মতো লাগছে, সেই জন্য কবি এটাকে ইয়েলো উড বলেছেন। তো এই টু রোডস ডাইভার্ট ইন এ ইয়েলো উড, দুটো রোডস বিভক্ত হয়ে গেছে দুদিকে হলুদ বনের মধ্য দিয়ে। অ্যান্ড সরি, এবং আমি দুঃখিত, আই কুড নট ট্রাভেল বোথ, আমি ট্রাভেল করতে পারবো না, আমি ভ্রমণ করতে পারবো না দুটো পথেই একসাথে। কোনো মানুষই দুটো পথে একসাথে একই সময় ভ্রমণ করতে পারে না, এটা মানুষের পক্ষে অসম্ভব। তাই কবিও বলেছেন যে আমি দুটো পথে একসাথে ভ্রমণ করতে পারবো না, এই জন্য আমি দুঃখিত। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার, এবং আমাকে এই যে কোনো একটা পথেরই পথিক হতে হবে। লং আই স্টুড, আমি বহুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড লুক ডাউন,
ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড। এবং বহুক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আমি কি করছিলাম, আমি তাকিয়েছিলাম ওই দুটো পথের দিকে। আমার চোখ যতটা যায় আমি তত দূর অবধি দুটো রোডের দিকে আমি তাকিয়েছিলাম। টু হোয়ার ইট বেন্ড ইন দ্য আন্ডার গ্রোথ, যেখানে এঁকে বেঁকে রোডটা কি হয়েছে, রোডটা জিগজ্যাগ ভাবে কোথাও এক জায়গায় বেঁকে সে বনের মধ্যে মিলিয়ে গেছে। এবং যতদূর অবধি আমার চোখ যাচ্ছিল, দেখবে আমাদের যেমন চোখ যায় যতদূর অবধি, একটা সময় মনে হয় কি একটা জায়গা যেটা আকাশের সাথে মিলে গেছে, তো সেই জায়গাটাকে আমরা যেমন দিগন্ত রেখা বলি, হরাইজন। তো সেরকমভাবে লেখকের যতদূর অবধি চোখ যাচ্ছে এই রোডটা একটা জায়গায় গিয়ে বাঁক নিয়ে নিয়েছে বনের কোনো একদিকে, এবং সেই অবধি আমরা দেখতে পাচ্ছি, তারপর আর দেখতে পাচ্ছি না। তো এর মধ্য দিয়ে আমি কি বুঝতে পারলাম, আমরা এর মধ্য দিয়ে আমরা এটুকুই বুঝলাম যে প্রথম স্ট্যাঞ্জাতে কবি বলতে চাইছেন, না কবি একটা জায়গায় চলে এসেছেন যেখানে কবিকে ডিসিশন নিতে হবে কি, যে দুটো রোডের মধ্যে একটা রোড বা একটা পথ কবিকে বেছে নিতে হবে, এবং সেই পথটা বেছে নেওয়াটা একটা ডিফিকাল্ট, কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি একটা অটমের মতো, অটম ঋতুর মতো, যেখানে কি বলছে, যেখানে কবি হেঁটে যাবে পাতার মধ্য দিয়ে, যে পথ দুটো পথই পাতাতে ঢেকে আছে এবং ঝরা পাতার একটা মরশুম। তো এই পাতা ঝরা মরশুমে কবি দেখতে পাচ্ছেন দুটো পথ, এই দুটো পথের মধ্যে কবিকে যে কোনো একটা পথেই হাঁটতে হবে এবং যে কোনো একটা পথে এগোতে হবে। তো এই যে এগিয়ে যাওয়ার যে ডিসিশন, সেটা কবি একটু লং টাইম এখানে দাঁড়িয়েছিলেন তার ডিসিশনটা নেওয়ার জন্য, এবং চেষ্টা করেছিলেন একটা পথকে বেছে নেওয়ার, এবং সেই পথটার বেছে নেওয়ার জন্যই, বিবেচনা করার জন্যই কবিকে কিছুটা দাঁড়িয়ে ভাবতে হয়েছিল। আমরা জীবনের ক্ষেত্রেও তাই করি, কোনো একটা ডিসিশন যখন নিতে যাই তখন ডিসিশন নেওয়ার আগে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা নেব কোনটাকে ছাড়বো, কোন ডিসিশন কোনটা করা উচিত কোনটা উচিত নয়। এরকম জীবনের পথে হাঁটতে গিয়ে যখন আমরা কোনো সমস্যার বা কোনো একটা জায়গায় যেটা দুমুখী চলে আসে, যেটা টু রোডসের মতোই দুটো চিন্তাধারা চলে আসে, তখন আমরা সেটাকে ডিসিশন নিতে একটু ভাবি। তো সে একই রকমভাবে লাইফের ভাবনাটা অনেকটা এই রোডকে চুজ করার মতোই হয়ে যায়। চলো নেক্সট স্ট্যাঞ্জা দেখে নিই। দেন টুক দ্য আদার, তারপর অন্যটাকে গ্রহণ করেছিলাম, অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, এবং এটা মনে হলো যে রোডটাকে আমি গ্রহণ করেছি সেটাই হয়তো যথাযথ এবং সুন্দর একটা রাস্তা হবে। অ্যান্ড পারহ্যাপস দ্য বেটার ক্লেম, বেটার ক্লেম কেন বলেছে, বেটার দেখো একটা কম্প্যারেটিভ ডিগ্রি, তোমরা জানো কারোর সঙ্গে তুলনা করলে, এখানে দুটো রোডের সাথে দুটো রোডকে একটা রোডের সাথে আরেকটা রোডকে তুলনা করা হয়েছে, এবং কবি যেটাকে চুজ করেছেন সেটাকে মনে হয়েছে তুলনামূলকভাবে ভালো, তাই এটা বলেছেন বেটার। এবং ক্লেম মানে দাবি করা, মানে কি, মানে কবি দাবি করেছেন যে আমি হয়তো যে পথটাকে চুজ করেছি সেটা হতে পারে কি তুলনামূলকভাবে অনেকটা বেটার ওয়ে, সেই জন্য এখানে বেটার ক্লেম বলেছে। বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার, পাতা ঝরার মরশুম, পাতা পড়েছিল এখানে, পাতায় রোডটা ঢেকেছিল, তাই বলেছে ওয়ান্টেড ওয়ার। এবং ইট ওয়াজ গ্রাসি, এটা কেমন ছিল, এটা ঘাসযুক্ত একটা ঘাসের একটা পথ, যে পথ ঘাসের মধ্য দিয়ে হাঁটা পথ সবসময় কমফোর্টেবল হয়, তাই সেরকম একটা পথ ছিল। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দিয়ার, যদিও তাদের জন্য যারা এখানে পেরিয়ে গেছে, হ্যাড ওন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, তারা হয়তো আর একটা একই পথের মধ্য দিয়ে বারবার তারা হেঁটে গেছেন। তাহলে কবি এখানে কি বলছেন, দুটো পথের মধ্যে কবিকে একটা পথ, কবি ডিসিশন নিয়েছেন যে একটা পথে হাঁটবেন, এবং সেটাকেই তিনি বলেছেন অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, মানে তিনি এটাকে বলতে চেয়েছেন যে তুলনামূলকভাবে এই পথটাই হয়তো যথাযথ পথ, ভালো একটা পথ। এবং তিনি চুজ করেছেন দ্বিতীয় পথটা, এই দ্বিতীয় পথ যেটাকে দেখে মনে হচ্ছে কি, যেটা এটা কম ব্যবহৃত হয়েছে, এই পথটায় নূতনত্ব আছে, এই পথটায় আনন্দ আছে, এবং এটা অনেক মোর গ্রাস আছে, যে গ্রাসটা কেউ এখনো পথে মাড়িয়ে যায়নি। এবং এই পথটা কবি উপলব্ধি করেছেন যে কত মানুষ এই পথের মধ্য দিয়ে অন্য একটা পথে বারবার হেঁটে গেছেন, পথ মাড়িয়ে গেছেন, পথটাকে
তার ঘাসগুলোকে ফ্যাকাসে করে দিয়েছেন, কিন্তু আমি যে পথটা চুজ করেছি সেটা এখনো অবধি কমফোর্টেবল একটা পথ আছে, এটা সবাই হয়তো হাঁটেনি। চলে যাও তৃতীয় পারাতে। আমরা তৃতীয় পারা কি বলছে দেখো, অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, অর্থাৎ দুটো পথের মধ্যেই সমানভাবে কি হয়, সকাল পড়ে, মানে সকালের যে সূর্যোদয়, সকালের যে আলো, এটা ফার্স্ট সাইট অফ লাইট, সেটা দুটোতেই সমানভাবে পড়ে। ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রোডেন ব্ল্যাক, ওই পাতাগুলোর মধ্যে এমন কোনো স্টেপ পড়েনি বা পা দিয়ে মারিয়ে যায়নি যেটাকে কালো বা ধূসরিত করে দেবে। বারবার যে পথে পা পড়ে সেই পথ দেখবে অনেকটা ধূসরিত হয়ে যায় এবং পায়ের ছাপ থেকে যায় রাস্তার মধ্যে, মানে পথের একটা পথ তৈরি হয়ে যায়। তো সেরকম এই পথটা হয়নি, এটা তুলনামূলকভাবে অনেকটা কম হয়েছে বা হয়নি এরকম বলতে পারো। ও আই কেপ্ট দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, আমি যে পথটাকে ফেলে এলাম, মানে প্রথম পথটা, কবি তো দ্বিতীয় পথটা চুজ করেছেন, তাই প্রথম পথটাকে কবি আবার বলছেন যে এই পথটা হয়তো অন্য কোনো দিন আমি আবার ভ্রমণ করব বা করার চেষ্টা করব, আমি এই পথটাকে রেখে গেলাম অন্য একটা দিনের জন্য। ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, তবু আমি জানতাম যে এটা কিভাবে করা যাবে, কিভাবে কি করতে পারবো, বা প্রথম পথটাকে আমি কি কোনোদিন আমি ওই পথে ভ্রমণ করতে পারবো, এই পথে যেতে যেতেই তো আমার সময় হয়তো ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক, আমার সন্দেহ ছিল যে হয়তো, মানে আমি হয়তো বিশ্বাস করতে পারিনি বা বিশ্বাস করতে পারতাম না যে হয়তো অন্য একটা দিন আসবে যে সময় আমি কি করব, আমি আবার সেই প্রথম পথে ফিরে গিয়ে প্রথম পথটাতে আবার কি করব, যে যেতে পারবো। এবং কখনো কখনো আমার মনে হয়েছে যে প্রথম পথটা হয়তো যাওয়া উচিত ছিল, এরকম এই নিয়ে আমার একটা ডাউট ছিল। তাহলে এটা কি, তারপর কি বলছে, আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই, আমি এটা কিভাবে বললাম, আমি এটা বললাম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তো চলো তারপর এটা একটা বলে দিই, এই স্ট্যাঞ্জাটা কি বললো, এই স্ট্যাঞ্জাটায় কবি বলছেন যে মর্নিং, মর্নিং মানে কি, আমরা এটা মনে করি জীবনের একটা শুরু, মর্নিং শোজ দ্য ডে, আমরা কথাতেই বলি, তাহলে দিনের শুরুটাই হচ্ছে আমাদের জীবনের একটা শুরু। প্রতিটা দিন যেন আমাদেরকে একটা নতুন জীবনের সূচনা করে দেয়, নতুন জীবনের একটা ইন্ট্রোডাকশন আমাদেরকে দেয়। তো ওই মর্নিংটা শুরুটা একদম শুরু প্রকৃতির কাছ থেকে আমরা সবাই সমানভাবেই পাই, বাকিটা থাকে আমাদের উপর, আমরা কোনভাবে, কোন মেন্টালিটি নিয়ে, কোন ডিসিশনে আমরা এগিয়ে যাব। এবং কবি বলছেন যে মর্নিংটা একইভাবে পতিত হয়েছিল, একইভাবে পড়েছিল দুটো রাস্তায়, এবং একটা রাস্তা, যে রাস্তায় কি এখনো অবধি কেউ হাঁটেনি, যেটা কবি হাঁটছেন, এবং যে রাস্তায় কোনো ফুটস্টেপ ছিল না, দেয়ার আর নো ফুটস্টেপস অন ইট, এবং কবি ডিসাইড করেছিলেন যে এটা হতে পারে যে হি উইল কাম ব্যাক অ্যানাদার ডে টু ট্রাই দ্য পথ দ্যাট হি ডিডন্ট চুজ, মানে কবি হয়তো যে পথটাকে চুজ করেনি সেটা হয়তো অন্য কোনো দিন তিনি চেষ্টা করবেন আবার ওই পথে যাত্রী হওয়ার, ওই পথের একজন ট্রাভেলার হওয়ার। তাই কবি বলছেন বাট ডাজ নট বিলিভ হি উইল, কিন্তু তিনি এটা বিশ্বাসও করেন যে তিনি এটা পারবে কি, তিনি পারবে না। কারণ কি, আমরা জীবনের যে পথে হেঁটে যাই তারপর আমরা আর পুরনো যে ফেলে আসা দিনগুলো সেগুলোকে আমরা কখনোই পাই না। তাই কবিও বলেছেন আক্ষেপের সুরে যে তিনি হয়তো আর ওই পথটা, যে পথটা ফেলে এসেছেন সেই পথে তিনি আর ফিরে যেতে পারবেন না। তারপর কি বলছেন, আবার কবিটাও বলছেন আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই, একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে, মানুষ তখনই দীর্ঘ নিঃশ্বাস পেলে যখন মানুষের কি হয়, কোনো অনুশোচনা হয়, কোনো দুঃখ হয়, মানুষ যেটাকে ফিরে পেতে চাইলেও ফিরে পেতে পারে না, তখনই মানুষের অনুশোচনা হয় কোনো একটা ঘটনার পরে। তো কবিও সেই এখানে এটা বলেছেন, তাই বলেছেন যে আই শ্যাল বি টেলিং, হয়তো তখন আমি বলবো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। চলো তারপরে চলে যাই, সামওয়্যার এজেস অ্যান্ড এজেস হেন্স
Some two roads diverged in a wood, and I took the one less traveled by, and that has made all the difference. কবি বলেছেন এজেস এন্ড এজেস মানে টাইম চলে গেছে, সামহার কোথাও সময়ের পর সময় কি হয়েছে, অতিক্রান্ত হয়ে গেছে, দুটো রোড দু পথে ডাইভার্জ হয়েছে, দুটো রোড দুটো পথে বিভক্ত হয়ে গেছে, এবং আমি নিজে সেই পথটাই বেছে নিয়েছিলাম যে পথের দূরত্বটা কম এবং যে পথটা বেশি দূর অতিক্রান্ত করার নয়, সেই পথটা আমি নিজেই বেছেছিলাম। তাই আই বারবার করে ফোর্স করেছেন, এবং এই যে পথটা আমি বেছে নিয়েছিলাম দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, যেটা কি করেছে, যে পথটা আমাদেরকে বা আমাকে মেনলি আজ আমার যে পরিবর্তন সেই পরিবর্তনটা এনে দিয়েছে। এর মানেটা কি, পোয়েট এখানে ডিসকাস করেছেন কি, যে পোয়েট এখানে ডিসকাস করেছেন যে দা পথ, যে পথটাই কবি কি করেছেন তুলনামূলকভাবে যে পথটাতে তিনি বেছে নিয়েছেন সেই পথটা কি নয়, সেই পথটা এখন হয়তো আর সুখকর নয়, কারণ কবি সেই পথটাকে বেছে নিয়েছেন এবং যে পথটা এবং যে পথটা কবি বেছে নিয়েছেন সেই পথটা তার আজকের যে পরিণতি সেই পরিণতি কবির কাছে এনে দিয়েছেন। তো তোমরা হয়তো বুঝতে পারলে যে কি, যে এখানে মূল যেটা থিম লাস্ট যেটা বলতে চেয়েছেন, যে আমাদের কাছে জীবনের যখন আমরা কোনো একটা ডিসিশনকে নিই, তো সেই ডিসিশনটাই আমাদের জীবনের পরবর্তী ফিউচারকে কি করে দেন, ফিউচারকে আমাদের তৈরি করে দেন, ফর্ম করে দেন। সেই যে পথ, সেই পথটা যদি আমাদের কাছে মানে যে ডিসিশনটা আমরা নিচ্ছি সেই ডিসিশনটা যদি আমাদের ঠিকঠাক হয়, তাহলে যেমন ফিউচারটা ব্রাইট হয়, আমাদের পথটা হ্যাপি হয়, সেরকম ডিসিশন চয়েসটা যদি আমাদের পছন্দটা যদি আমাদের ভুল হয়ে যায়, তাহলে আমাদের ফিউচারটাও একটা ডার্কনেসের মতো, একটা লোনলিনেস ক্যারি করে। এখানে মূল থিমটা হচ্ছে যে মানুষ বরাবর তার চয়েসকে সিলেক্ট করতে গিয়ে মানুষ কখনো কখনো কি করেন, শর্টকাট ওয়েকে প্রেফার করেন। মানুষ কখনো কখনো চেষ্টা করেন কি, যে পথটা আমার মনে হচ্ছে তুলনামূলক কমফোর্টেবল সেটাকে মানুষ গ্রহণ করেন, কিন্তু গ্রহণ করার সময় মানুষ হয়তো বুঝতে পারেন না কোন পথটা ঠিক কোন পথটা ভুল, যদিও ডিসিশন আমরা ভেবেই নিই, কিন্তু তারপর যে পথের দিকে আমি হেঁটে যাই সে পথে যদি ঠিকঠাক হয় তাহলে যেমন আমাদের জীবনটা সুখকর হয়, তো সেই পথটা যদি ভুল হয় তো সেই ভুলটা তখন আমাদের জীবনে একটা ডার্কনেস, একটা লোনলিনেস, একটা ল্যামেন্ট আমাদের জীবনে বয়ে আনে, এবং যেটাকে আমরা কখনোই আর কি মুছে ফেলে আমাদের ফার্স্ট ডিসিশন যেটা ছিল, যেটা কবি এখানে বলেছেন যে তার ফার্স্ট রোড, তো সেটাকে আমরা আর ফিরে পেতে পারি না, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সময় কারোর জন্যই অপেক্ষা করে না, তাই সময়ের সাথে সাথে আমাদেরকে এরকম একটা ডাইভার্জ রোড আমাদের জীবনেও আসে, ডিসিশন আমাদেরকেও নিতে হয়, চয়েসটা আমাদেরই হয়, এবং তার পরিণতি যেটা হয় সেটার রেসপন্সিবিলিটি আমাদেরই থাকে। বোঝা গেল? তাহলে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানে ম্যান ইজ দ্য মেকার ফর হিজ ওন ফরচুন, মানুষ তার নিজের ভাগ্যের জন্য যে দায়ী, এই কথাটা এই কবিতার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি, ইনডাইরেক্টলি সেটা এখানে বলা হয়েছে। তো থ্যাংক ইউ। কবিতাটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এইটা শোনার সুযোগ পায়, এবং আমিও একটু তাহলে মোটিভেট হব তোমাদের কাছ থেকে। থ্যাংক ইউ।